আদিত্য দুই হাত দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয় মোহনাকে। মোহনা ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। মোহনা যতই ছোটার চেষ্টা করছে, আদিত্য ততই তাকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। আদিত্য তো এমন ছিল না, তাহলে কেন এমন করছে? মোহনার ভাবনার ছেদ ভেদ করে আদিত্য তার ঠোঁটজোড়া চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে। মোহনার এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম। মনে হচ্ছে আদিত্য তাকে আজ মেরেই ফেলবে বুঝি। তার ভয় হচ্ছে খোলা ছাদে দুজন অবিবাহিত ছেলে মেয়ে জড়িয়ে ধরে একে অপরের ভালোবাসা আদান প্রদানে ব্যস্ত। কেউ দেখলে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে। আদিত্য একটু নরম হতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয় নিজের কাছ থেকে। একরাশ ঘৃণা নিয়ে ঠাস করে আদিত্যের গালে একটা চর বসিয়ে দেয় মোহনা। আদিত্য এবার গালে হাত দিয়ে মোহনার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার ভাইয়া? এসব অসভ্যতামির মানে কি? কেন করছো আমার সাথে এমন? কোন অধিকারে কিস করলে তুমি আমায়? ভালোবাসি তাই। কি এটা ভালোবাসা? ভালোবাসা মানে শুধুই কি দেহভোগ? আমায় ভালোবাসা শেখাতে আসিস না, না হলে আমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলবি। আমি তো তোমাকে ভালোবাসি না, ভালোবাসা শিখাতে যাবে কেন? গতকালও কিন্তু তুই বলেছিলি আমায় ভালোবাসিস। এখন আর বাসি না, সেটা অতীত ছিল। এতদিন ভালোবাসা দিয়েছিলি, এবার নিতে শিখ। কিছুক্ষণ আগে দক্ষিণা বাতাসে একরাশ কালো মেঘ এসে হাজির হয়েছিল। এখন তা বিন্দু বিন্দু জলফোঁটা নিক্ষেপ করছে তাদের দিকে। মোহনা দৌড়ে ঘরে চলে গেল। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। বৃষ্টি ফোঁটা আছড়ে পড়ছে তার গায়ে। ঝড়ের গতি এতই তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে মেঘরাজ আজ তার যুদ্ধ ঘোষণা করে দিল বুঝি। কিছুটা ঠান্ডা অনুভব হতেই দুই হাত বুকের মাঝে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। শরীর কিছুটা কম্পন ধরে গিয়েছে ঠান্ডা বাতাসের হাওয়ায়। বৃষ্টির ফোঁটাগুলো শরীরে আছড়ে পড়ছে তো পড়ছেই। ঝড়ের গতি আরও বাড়তে থাকে। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করে যাচ্ছে আদিত্য। হঠাৎ খেয়াল করে তার গায়ে আর কোনো বৃষ্টি ফোঁটা আঘাত হানছে না। মাথার ওপর একটা ছাতা দিয়ে ডিফেন্স হিসেবে রক্ষা করে যাচ্ছে। কে সে তা জানতে বাকি নেই আদিত্যর। একটা ছাতার নিচে দাঁড়িয়ে মোহনা ও আদিত্য একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। যতই অভিমান করুক, কেন জানি আদিত্যের উপরে রাগ করে থাকতে পারে না মোহনা। হঠাৎ আকাশে একটা বিকট শব্দে হাত থেকে ছাতাটা ফেলে আদিত্যকে জড়িয়ে ধরে মোহনা। আদিত্যও তাকে জড়িয়ে নিল নিজের সাথে। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ছাদে। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন ফুলের মতো আছড়ে পড়ছে তাদের শরীরে। নবজাগরিত ভালোবাসার অভিনন্দন জানাচ্ছে দুজনকে। বিকেলে শ্রবণের রুমে বসে আছে আদিত্য আর শ্রাবণ। মেঘলা চৌধুরী একটা কাজে বাইরে গেছে। ফিরে আসার আগে আদিত্য চলে যাবে। দেখলে হয়তো সিন ক্রিয়েট করতে পারে। সেখানে শ্রাবণকে সবকিছু খুলে বলল আদিত্য। শ্রাবণ নিচের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না সে। আদিত্যের মুখে অনিকার ব্যাপারে যা শুনল তাতে শ্রাবণের মনে হলো অনিকা তাকে প্রচণ্ড ভালোবাসে। এরকম মেয়ে তার ভালোবাসা পাওয়ার যোগ্য। দেখতেও যথেষ্ট সুন্দরী। কিন্তু সে যেন মেঘলা চৌধুরী এটা কিছুতে মেনে নেবে না। তার জেদ সম্পর্কে শ্রাবণের যথেষ্ট ধারণা আছে। একবার যা বলবে তাই করবে। আদিত্য শ্রাবণের দিকে চেয়ে আছে উত্তরের অপেক্ষায়। মুহূর্তেই রুমে প্রবেশ করল মেঘলা চৌধুরী। তাকে দেখেই আদিত্য বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। হয়তো এখন মেঘলা চৌধুরী তার সাথে সিনক্রেট করবে। তার মতো রাগে মানুষের থেকে এটাই আশা করা যায়। কিন্তু আদিত্যের ভাবনাকে মিথ্যে প্রমাণ করে মুখে একটা হাসি ফুটিয়ে মেঘলা চৌধুরী বলে ওঠে, বসো। আদিত্য একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বসে পড়ল। তোমাদের কথোপকথনগুলো আমি সবটাই শুনলাম, আর আমার মনে হয় অনিকাই আমার জন্য পারফেক্ট। আদিত্য এখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা চৌধুরীর দিকে। তার হঠাৎই এত পরিবর্তন আদিত্য কিছুতেই হজম করতে পারছে না। তোমার বাবাকে বলবে কাল আমাদের বাড়িতে আসতে, তার সাথে এই বিষয়ে কথা বলবো আমি। পুরনো সম্পর্ক বাদ দিয়ে নতুন করে আত্মীয়তা করব তোমাদের সাথে। আদিত্য একটু অবাক দৃষ্টিতে হ্যাঁ সূচক জবাব দেয়। আদিত্যের মাথায় কিছুই ঢুকছে না। তার ফুপির মতো এত কঠোর হৃদয়ের মানুষ এত সহজে সবকিছু মেনে নেবে তা স্বপ্নেও ভাবতে পারেনি আদিত্য। আর যাই হোক, সবকিছু তো সুন্দরভাবে মিটেছে। যে যাকে চাচ্ছে সে তাকেই পাচ্ছে। এর চাইতে খুশির দিন আর কি হতে পারে? আদিত্য সব থেকে দুর্বল হলো তার বাবার কাছে। আজ পর্যন্ত বাবার কথা অমান্য করার সাহস পায়নি সে।
আদিত্য অনিকার রুমে যেতে দেখে অনিকা ব্যালকনিতে দাঁড়িয়ে সেও গিয়ে অনিকার পাশে দাঁড়ায়। শ্রাবণকে অনেক কষ্টে রাজি করলাম, এবার খুশি? অনিকা আদিত্যকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পাগলি একটা। আদিত্য গিয়ে আহান চৌধুরী মানে তার বাবার সামনে বসে। ফোনে কার সাথে কথা বলছে যেন কার সাথে। আদিত্যকে দেখেই ফোনটা রেখে বলে, কিছু বলবে? হ্যাঁ বাবা, বলো কি বলবে। আদিত্য পুরো বিষয়টাই খুলে বলে, তোমার নিশ্চয়ই মনে আছে সেই দিনের কাহিনীটা। তারপরেও তুমি, বাবা আমি জানি, কিন্তু অনিকা শ্রাবণকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সেটাও বললে হবে নাকি? আমরা ওর গার্জিয়েন্ট, আমরা ডিসাইড করব সব কিছু। কিন্তু বাবা, সংসারটা তো সেই করবে, আমরা না। আর তাছাড়া ফুপি যখন নিজে থেকেই বলেছে, আমার মনে হয় আমাদের আর রাগ করে থাকা উচিত নয়। অনিকার সুখের দিকে তাকিয়ে হলেও আমাদের অভিমানটা কে কি একটু স্যাক্রিফাইস করা যায় না? ওকে, বিষয়টা আমি ভেবে দেখছি। আরেকটা কথা, তোমার মামাতো বোন অর্পিতার কথা নিশ্চয়ই তোমার মনে আছে। সে দেশে ফিরেছে, কাল তারা এখানে আছে। আর ওর সাথে তোমার বিয়েটা ছোটবেলা থেকে ফিক্স করা। আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পেছন থেকে কেউ কোমরটা শক্ত করে জড়িয়ে ধরতেই শিউরে ওঠে মোহনা। সে কে তা বুঝতে বাকি নেই মোহনার, কিন্তু খুব অস্বস্তি লাগছে তার। নিজেকেই ছাড়ানোর চেষ্টা করছে মোহনা। আদিত্য মোহনার কাঁধে থুতনিটা রেখে বলল, কি রে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুমি এমন কেন ভাইয়া? কেন এত কাছে আসো? যদি সারা জীবনের মতো নিজের করে নিতে না পারো, তাহলে কেন এত কাছে আসো যন্ত্রণা দেওয়ার জন্য? কে বলেছে তোকে? তুই সারা জীবনই আমার। জীবনের শেষ নিঃশ্বাসটার আগ মুহূর্ত পর্যন্ত মোহনা শুধুই আদিত্যের। কোনো ঝড়ে আলাদা করতে পারবে না দুজনকে। তাহলে কালকে যে ওই শাকচুনিটা আছে, ওকে দেখলে তো আমার শরীর ঘিনঘিন করতে লাগে। সারাক্ষণ তোমার পিছে লেগে থাকতো সেই ছোটবেলা থেকেই। তুই কেন চিন্তা করিস না, আদিত্য শুধুই তোর। ওর কাছ থেকে নিজেকে দূরে রাখবা। ওর সাথে তোমাকে দেখলে একেবারে খুন করে ফেলবো, এই বলে দিলাম। আদিত্য একটা মৃদু হাসি দিয়ে মোহনাকে বুকের সাথে জড়িয়ে নেয়। মোহনাও বাচ্চাদের মতো লুকিয়ে যায় আদিত্যের বুকে। ইচ্ছে করছে এরকম সারা জীবন নিজেকে আদিত্যের বুকে লুকিয়ে রাখতে। ওদিকে মোহন অপেক্ষা করছে কখন তার মা ঘুমাবে, কখন তার জান পাখিকে নিয়ে রাতের আকাশে উড়াল দিবে, কখন হবে ছাদে দাঁড়িয়ে তার পাখিটার সাথে প্রেম কথন। ইস, যদি আজ একটা মোবাইল থাকতো, তাহলে লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন দিয়ে প্রেম করতে হতো না। যাই, ভাইয়াকে একবার বলে দেখি কোনো লাভ হয় কিনা। ভাইয়া, আসবো? আয়। মোহন গিয়ে শান্তভাবে বসে আদিত্যের পাশে। ভাইয়া, তোমার কাছে কি কোনো দিন কিছু চাইছি? না। কেন? একটা জিনিস চাইলে দিবা? বল, আমায় একটা ফোন কিনে দিবা? আদিত্য ফোনটা অফ করে আর চোখে মোহনের দিকে তাকায়। তুই আবার ফোন দিয়ে কী করবি? ইয়ে মানে, তোমরা যেইটা করো। আগে এসএসসি পাশ কর, তারপর তোকে ফোন কিনে দেবো আমি নিজেই। আচ্ছা, তাহলে তুমি কালই আমার কাছ থেকে এসএসসির পরীক্ষা নিয়ে নিও। এসএসসি মানে বুঝিস? 10 পাশ করতে হবে। 10 পাশ করতে হবে? আমি এখন 2তে, আরও 8 বছর। তার মানে তুমি ফোন দিবা না? বলছি না 10 পাশ করলে কিনে দেব। ওকে ফাইন, তাহলে আমিও সবাইকে বলে দেব। আদিত্য আবার আর চোখে মোহনের দিকে তাকিয়ে বলে, কি বলবি তুই? হা হা, তুমি যে কালকে ছাদের উপর লুকিয়ে লুকিয়ে আপুকে চু। কথাটা বের হওয়ার আগেই আদিত্য মোহনের মুখ চেপে ধরে। এই চুপ, এবার বলো, এসএসসি পাস নাকি গোপন তথ্য ফাঁস? সমস্যা নাই, একটা ছোট ফোন কিনে দিলেও হবে। ওকে, আমি যাচ্ছি। ফোন যেন খুব তাড়াতাড়ি পাই। আদিত্য একটা দীর্ঘশ্বাস নিয়ে মোহনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে আহান চৌধুরী, আমান চৌধুরী ও আদিত্য গিয়ে শ্রাবণীর সাথে অনিকার বিয়ের ব্যাপারটা পাকা করে আসলো। কিন্তু শর্ত হলো, বিয়েটা শ্রাবণদের বাড়িতেই হবে। যদিও আদিত্য আর ফুপির হঠাৎ পরিবর্তন দেখে কিছুটা সন্দেহ হচ্ছে। তার উপর আবার তাদের বাড়িতে বিয়ের বিষয়টা কিছুতেই হজম করতে পারছে না আদিত্য। সকাল থেকে অনিকার মনে নবজাগরিত খুশির উল্লাস বয়ে যাচ্ছে। খুশিতে আজ লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার, কিন্তু সমস্যা হচ্ছে লুঙ্গি কই পাবে। বিকেলে কোচিং থেকে এসে বসে আছে মোহনা আর অনিকা, সাথে মোহনও।
তখনই কলিং বেল বেজে উঠল। বসে আছিস কেন? দরজাটা খোল। আমি কেন খুলতে যাব? তুই খোল। দেখ, আমি এমনিতেই কয়দিন পর এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সো কষ্ট দিবি না। আরে যা না, ওরা দাঁড়িয়ে আছে। তখনই আরেকবার কলিং বেল বেজে ওঠে। মোহনা উঠতে উঠতে বলে, ইস, একেবারে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। মোহনা গিয়ে দরজা খুলতে দেখে একটা ফর্সা মেয়ে লেহেঙ্গাটা 2 হাত দিয়ে উঁচু করে ঢ্যাং ঢ্যাং করে ঢুকে পড়েছে। তার সাথে একজন লোক আর একজন মহিলা। এরা কি তাহলে আদিত্যের মামা মামি আর ওই শাকচুন্নিটা? মোহনা এত সুন্দর হওয়ার পরেও ওকে দেখে কেমন জানি হিংসা হচ্ছে। আর ও এত ফর্সা হলো কিভাবে? নিশ্চয়ই ময়দাবিদ্যা। তা না হলে ও তো আমার চাইতেও কালো ছিল। মেয়েটা যদি তার সৌন্দর্য দিয়ে ভাইয়াকে বশ করে ফেলে, না না, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। অনিকা দৌড়ে এসে অর্পিতাকে জড়িয়ে ধরল। মোহনা রাগে কটমট করতে থাকে। বেশি রাগ হচ্ছে অনিকার ওপর। বিয়ের কথা শুনে মনে ফুল ফুটেছে আজ। রাতে সবাই একসাথে খেতে বসে। অর্পিতা বসলো আদিত্যের মুখোমুখি চেয়ারে, খাচ্ছে আর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। ওর দিকে মোহনার রাগে কটমট করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। শালি সতীনের ঘরে সতীন, বারবার আমার জামাইটার দিকে নজর দিস, তোর নজর আমি ছুটামো। সতীনের ঘরের সতীন। খাওয়ার সময় মোহনের প্রসঙ্গে কথা ওঠে। অর্পিতার বাবা সাইদ সাহেব বলে ওঠে, ছেলে ক্লাস 2তে পড়ে, এখনও মুসলমানিটা করাননি। আমি যখন কালকের দিনটা আছি, কালকে ওর মুসলমানিটা সেরে ফেলুন। স্কুলও বন্ধ আছে এখন। সাইদ সাহেব পেশায় একজন ডাক্তার। আহান সাহেব তো শুনেই লাভ দিয়ে ওঠে, কম খরচে মুসলমানিটা কমপ্লিট হয়ে যাবে। কিপটা লোক। এক হলো নাচার বড়ি, তার উপরে আবার ঢোলের বাড়ি। মোহন ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। এটা আন্দাজ করতে পারছে যে কাল তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। মোহনা আদিত্যের রুমের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখে অর্পিতাকে আদিত্যের রুমে দরজার পাশে দাঁড়ায় সে। দেখে অর্পিতা, আদিত্য ও মোহন খুব ভালোভাবে গল্পের আসর জমিয়েছে। আদিত্য অর্পিতার মুখে হাসাহাসি তো আছেই। আদিত্যের হঠাৎ চোখ যায় দরজার দিকে, দেখে মোহনা দাঁড়িয়ে সেখানে রাগে ফুসফুস করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। আদিত্য জিভ কামড়ে মোহনার রুমের দিকে হাঁটা ধরে। ওদিকে অর্পিতা একটু অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে। নিজের হবু বউকে রেখে আরেকজনের রাগ ভাঙাতে চলে গেল সে। এই মোহনার বাচ্চাটা আগেও আদিত্যের সাথে আমায় কথা বলার সুযোগ দিত না। এদিকে মোহন এখনো গভীর চিন্তায় মগ্ন। শালা মুসলমানি জিনিসটা কি? তোমাকে বলছি না ওই শাকচুনিটার কাছে যাবে না? আরে বাবা, ভুল হয়ে গেছে আমার। আর আমি তো জানি সেই তো এসেছে আমার কাছে একটু কথা বলার জন্য। না, তুমি কথা বলবা না, ওকে বের করে দিবে রুম থেকে। আরে ও মেহমান মানুষ। আর তুমি আমায় হারানোর ভয় পাচ্ছ না? এই, তোর মাথায় হাত রেখে বললাম, এই আমার একমাত্র মনের ঘরটাতে শুধু একজনেরই জায়গা আছে। আর সেই জায়গাটাতে তুই বিহনে অন্য কেউ কখনোই নিতে পারবে না। কথাটা যেন মনে থাকে। হুম। ওদিকে সবাই মিলে গল্প করছে। সেই ফাঁকে মোহন তার মায়ের ফোনটা নিয়ে আসে। ছাদে এসে ফোন দেয় তার সেই জান পাখি তানিশাকে। একবার কল বাজতেই রিসিভ করলো। এই, তোমার এতক্ষণ লাগে ফোন দিতে? কখন থেকে ওয়েট করছি আমি। আর বলো না, বাড়িতে মেহমান আসছে। ও, তো বাবু খাইছো? আরে, তোমার খাওয়া খাওয়ি বাদ দাও, এদিকে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কেন বাবু, কি হয়েছে? আরে, ডাক্তার আঙ্কেল আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিছে। কাল নাকি আমাকে মুসলমানি করাবে। এটা আবার কি জিনিস? আরে, আমি নিজেও জানি না এটা কি। আচ্ছা, ভয় পেও না, হয়তো ভালো কিছুই হবে। তুমি দেখছি অনেক টেনশনে আছো, যাও ঘুমিয়ে যাও, আর আমি দেখি ব্যাপারটা কি। এদিকে রাত প্রায় 12টা। ঘুমের ঘোরে ছটফট করছে মোহনা। তার চোখের সামনে দিয়ে অর্পিতা নিয়ে যাচ্ছে আদিত্যকে। লাফ দিয়ে ঘুম থেকে উঠে টেবিলে রাখা পানিটা একটানে খেয়ে ফেলল সে। সোজা আদিত্যের রুমের দিকে হাঁটা ধরল সে। ওইদিকে মোহনের বিপদের কথা শুনে ঘুমোতে পারছে না তানিশা। তারও খুব টেনশন হচ্ছে তার প্রিয়তম কি এমন বিপদে পড়তে যাচ্ছে। আদিত্যের ঘুমন্ত চেহারাটার দিকে এক পলকে তাকিয়ে আছে মোহনা। মিঠি মিঠি অন্ধকারের মাঝেও যেন পরিষ্কার অনুভব করছে আদিত্যের চেহারাটা। মনে জেগে উঠেছে এক অন্যরকম অজানা অনুভূতি। মোহনা অজান্তেই আদিত্যের 2 চোখটায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল, কিন্তু এতে যেন তৃপ্তি মেটেনি তার।
গালে কপালে অনেকগুলো চুমু দিতে থাকে সে। হঠাৎ দেখল আদিত্য চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। খানিকটা লজ্জায় পড়ে গেল সে। লজ্জায় আদিত্যের চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না সে। পুরো মুখ তো লাল করে দিলেন মহারানী। আমার ঠোঁটজোড়া কেন বাদ দিলেন? নাকি এটা আপনার চোখে পড়েনি লাল করার জন্য? মোহনা এবার পুরাই লজ্জা পেয়ে গেল। ইস, হাদারামটে কি আবার জেগে ওঠার সময় পেল না? এখন জাগতে হলো তার। কি একটা রোমান্টিক সিনে ছিলাম, সব মাটি করে দিল। কি রে, বিড়বিড় করে কি বলছিস? কই না তো। অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। আমি কোথাও যাব না, এখানেই ঘুমাবো। মানে কি? আমার সাথেই? হ্যাঁ, দেখ, তুই আর আমি কিন্তু স্বামী স্ত্রী না। তো কি হয়েছে? আমি কি তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছি? আমি জাস্ট তোমার সাথে ঘুমাবো এতটুকুই। ওকে, কিন্তু সকাল হওয়ার আগেই চলে যাবে। বাড়ির কেউ দেখলে অন্য কিছু মনে করবে। করলে করুক, তাতে কি? ও আচ্ছা, ওই শাকচুন্নিটা তোমাকে আর বিয়ে করতে চাইবে না, তাই তো? আর আমি তোমাকে ছেড়ে চলে গেলেও সমস্যা নেই। ওকে, আমি যাচ্ছি, থাকো তুমি তোমার ওই শাকচুন্নিটাকে নিয়ে। আমি আগেই বুঝেছি কেন তোমার বিয়ে ঠিক করার পরও তুমি কাউকে কিছু বলনি। তুমি আগে থেকেই ওই শাকচুন্নিটাকে বিয়ে করতে রাজি আছো, তাই আমাকে এতদিন অবহেলা করেছ। আমি সবই বুঝি। যদি সেদিন শ্রাবণকে বিয়ে করে নিতাম তাহলেই ভালো হতো। যেদিন আমার বাচ্চা এসে তোমায় মামা মামা বলে ডাকবে, সেদিন বুঝবে। আদিত্য আর কিছু বলতে না দিয়ে মোহনার দুই গালে দুটা আঙ্গুল দিয়ে চেপে ধরে তার মুখের কাছে নিয়ে আসে। কোথায় শিখেছিস এত পাকনা পাকনা কথা? অনেক পাকনা হয়ে গেছিস না? আর তোর এতগুলো প্রশ্নের উত্তর আমি এখন দেব না। সময় হলে তুই নিজেই জানতে পারবি। চাই না কোনো উত্তর, আমি সবই বুঝি। মোহনা ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যাচ্ছে। আর আদিত্য চেয়ে আছে মোহনার চলে যাওয়ার দিকে। মোহনার কাণ্ড দেখে অজান্তেই যেন মুখে একটা হাসি ফুটে ওঠে আদিত্যের। সকালে জানালা ভেদ করে মিষ্টি আলো পড়ল মোহনার মুখে। রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল। গাছের ভেজা পাতাগুলো রোদের আলোয় ঝলমল করছে, অনেকটাই আয়নার মতো। সকালে মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার। ঘুম ভাঙতে দেখে আদিত্যের বুকে শুয়ে আছে সে। অবাকের সাথে হালকা বিরক্তবোধও অনুভব করছে সে। কাল রাতে এমন করে কিনা এখন দরদ দেখাতে আসছে। ওদিকে অর্পিতা হাতে এক কাপ চা নিয়ে আদিত্যের রুমের দিকে যায়। দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখে কেউ নেই। কিন্তু এত সকালে আদিত্যকে বাইরেও যেতে দেখেনি সে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে সে। যা বোঝার বুঝে গেছে সে। চাটা হাতে নিয়ে সে আদিত্যের মা অনামিকা বেগমের কাছে চলে যায়। চায়ের কাপটা সেখানে রেখেই অনামিকা বেগমকে সাথে নিয়ে মোহনার রুমের সামনে আসে। এদিকে মোহনা এখনও শুয়ে আছে আদিত্যের বুকে। দরজায় ঠক ঠক আওয়াজ। চমকে ওঠে মোহনা। এত সকালে তো কেউ তাকে ডাকতে আসে না, ব্যাপারটা কি? আদিত্যকে বারবার ধাক্কা দিচ্ছে মোহনা, কিন্তু ওঠার কোনো নামগন্ধ নেই। কি করবে ভেবে পাচ্ছে না মোহনা। আদিত্য কি মরার মতো ঘুমাচ্ছে? আচ্ছা, ও কি সত্যি ঘুমিয়ে আছে নাকি নাটক করছে? দরজার ওপাশ থেকে মোহনা নামক একটা শব্দ তার কানে ভেসে এলো। আদিত্যের ওপর একরাশ রাগ নিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে যায় সে। না জানি আদিত্যকে দেখলে সবাই কি মনে করবে। দরজার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে মোহনা। দরজা খুলতে দেখে আদিত্যের মা আর অর্পিতা দাঁড়িয়ে আছে বাইরে। একটা বড় সড়ো ঢোক গিলে সে। তাকে হাত দিয়ে সরিয়ে অর্পিতা ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে পুরো রুম চেক করে কারো কোনো চিহ্ন পেল না সে। ওয়াশরুমে গিয়ে দেখে কেউ নেই। মোহনা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও কি করছে ছোট মা? ওদিকে ভোরে তানিশা চলে যায় তার বান্ধবী টিনার সাথে মুসলমানি সম্পর্কে জানতে। কি তুই এত সকালে? আর বলিস না দোস্ত, কাল থেকে একটা টেনশনই আছি। কি টেনশন? আচ্ছা আগে বল, মুসলমানি কি? যদি আমি শিওর জানি না, তবে হ্যাঁ শুনেছি ছেলেদের ওইটা কেটে ফেলাকে মুসলমানি বলে। ওইটা আবার কোনটা? আরে ওইটা। ওইটা কি? কি করে যে বলি তোকে, এদিকে আয়, কানে কানে বলি। কি বলো তাহলে এখন উপায়? চিন্তা করিস না ভাই, আমি তোর পাশে আছি। সকালবেলায় মোহনের মুসলমানির কাজ সম্পন্ন হয়ে গেল। ডাক্তার আঙ্কেল বলেছে 7 দিনের ভেতরেই ভালো হয়ে যাবে। 10 দিন পর। মোহন এখন পুরোপুরি সুস্থ। তানিশার কথায় আজ পার্কে আসলো সে।
হাতে একটা কাঁটাযুক্ত গোলাপ। তানিশা এসে তার সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন? আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আপু বলেছে আমাদের আর কিউট কিউট বাচ্চা হবে না। এটা কিছুতেই হতে পারে না। কিন্তু কেন? তোমার ওইটা নাই যে? আরে পাগলি, আছে তো। ডাক্তার আঙ্কেল একটুখানি কাটছে। কি? সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। বিশ্বাস না হলে দেখবা। এই না না, থাক। কিন্তু ডাক্তার আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার জন্য আজ আমাদের সাজানো সংসারটা রক্ষা পেল। এদিকে অনিকার আর শ্রাবণের বিয়ে আগামীকাল। শর্ত অনুযায়ী অনিকাকে নিয়ে চলে গেল সবাই শ্রাবণদের বাসায়। এ কদিনে শ্রাবণ আর অনিকার সম্পর্কটা এমন আকার ধারণ করেছে যে কেউ বলবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ নয়, পুরোটাই লাভ ম্যারেজ। বাড়িটা সাজানোর কাজ চলছে। মেঘলা চৌধুরীর একমাত্র ছেলে বিয়ে বলে কথা, বাড়িতে মেহমান আসতে শুরু করে দিয়েছে। রাতে গায়ে হলুদ শেষে অনিকাকে ছাদে আসতে বলল শ্রাবণ। মোহনাজ সারাদিন অনিকার কাছেই ছিল, কিন্তু অর্পিতাকে সে আসার পর থেকে আর দেখল না। মোহনার মনে কতমতো শুরু করে দিল, শাকচুনিটা আবার আমার জামাইটার পিছনে লেগে নেই তো। ওর জ্বালায় একটু শান্তমতে চলাফেরাও তো দূরের কথা, শান্তিতে ঘুমোতেও পারি না। সারাক্ষণ সিকিউরিটি গার্ডের মতো পাহারা দেওয়া লাগে। শালি অর্পিতার বাচ্চা, আর কোনো মানুষ পেলি না। বেছি বেছি আমার জামাইটায় নজরে পড়ল তার। মধ্যরাতে সকলের আড়ালে অনিকা ছাদে চলে যায় শ্রাবণের কাছে। শ্রাবণের পেছনে গিয়ে দাঁড়াতেই একটা ছোট্ট কাশি দেয় সে। শ্রাবণ পিছন ফিরে দাঁড়ায়, দুজন দুজনার মুখোমুখি। ওদিকে মেঘলা চৌধুরী অপেক্ষার প্রহর গুনছে। প্রতিশোধের আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। কখন আসবে বিয়ের সময়, কখন নিবে তার ওই অপমানের প্রতিশোধ। আর যাই হোক, অপেক্ষার শব্দটাই পৃথিবীর বিরক্তিকর শব্দের মাঝে অন্যতম। জানালার পর্দাটা হাত দিয়ে সরিয়ে দিতেই সকালের মিটিমিটি মিষ্টি সূর্যের আলোটা ব্যস্ত হয়ে যায় অনিকার মুখ দর্শনে। মিষ্টি রোদের আলোটা মুখে পড়ায় উজ্জ্বলতা যেন আরও দ্বিগুণ বের হয়ে গেল তার। শ্রাবণ দেখলে সে আবার নতুন করে অনিকার প্রেমে পড়তে বাধ্য। মিটিমিটি চোখ খুলতে রোদের আলো চোখে পড়ে তার। মুখ দিয়ে চশচোখ একটা শব্দ বের করে ওঠে। সূর্যের আলোটা এক হাত দিয়ে আড়াল করে মোহনার দিকে ফিরে তাকালো সে। মোহনা এগিয়ে এসে অনিকার মাথার নিচ থেকে বালিশটা একটানে সরিয়ে ফেলে। এই সকাল সকাল কি শুরু করলে মোহনা? কি শুরু করলাম মানে? আজ যে তোর বিয়ে, সে খবর আছে? কয়টা বাজে এখন? তোর হাতেই তো ফোন দেখছি, সেখানে দেখে নে। এখন 9টা বাজে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? এত ঘুম আসে কোথা থেকে তোর? মোহনা প্লিজ, কি শুরু করলি? এমনিতে রাতে ঘুমায়নি, এখন একটু ঘুমাই। এত ঘুমাতে হবে না, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। রাতে বিয়ে সকল কার্যক্রম শুরু হয়ে গেল। আদিত্যই সব কিছু সামলাছে। বলতে গেলে সে দুই পক্ষেরই, তাই কাজের চাপটা একটু বেশি। রাত প্রায় ঘনিয়ে এলো, ঘনিয়ে আসছে বিয়ের সময়। আর কিছুক্ষণ পরই একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে শ্রাবণ আর অনিকা। হয়তো আগামীকাল সকালে উঠবে দুজনের পবিত্র বন্ধনকে শুভেচ্ছা জানাতে একটা নতুন সূর্যের উদয় হবে। আদিত্য খুব দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করে চলেছে। গায়ে হালকা গোলাপি রঙের একটা পাঞ্জাবি, কোনোই পর্যন্ত ওঠানো তার হাতা, মাথার উপরে থাকা মসলিন চুল, সব মিলিয়ে যেন এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। আড়াল থেকে গম্ভীর চোখে সব যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেউ, তা আদিত্যের চোখে ধরা পড়েনি। আদিত্যের গোলাপি ঠোঁটের প্রসারিত হাসি রেখাটা যে কাঁপিয়ে তুলছে অন্য কারো বুক, সেই বিষয়টা হয়তো খেয়াল করেনি আদিত্য। তার খেয়ালি বিখেয়ালি করা ছোট কাজগুলো সব থেকে সৌন্দর্য বলে চেঁচিয়ে উঠছে কারো মন, তাও ছিল তার ধারণার বাইরে। সব অনুভূতিগুলো দরজার আড়ালে থেকে গেছে। আড়াল থেকে দেখে এক টুকরো হাসি ফুটে উঠল মোহনার মুখে। খুবই লজ্জামাখে একটা হাসি। কদিন পর এই লোকটা, হ্যাঁ, এই লোকটাই হবে আমার স্বামী, ভাবতে লজ্জায় কেঁপে উঠছে মোহনার শরীর। অর্পিতার দিকে চোখ পড়তেই মুহূর্তে যেন হাসি মাখা মুখটা গোমরা মুখে পরিবর্তন হয়ে গেল মোহনার। আদিত্যের সাথে ম্যাচিং করে জামা পরেছে সে। আদিত্যের লাল রং খুবই প্রিয়, তাই তো লাল শাড়ি পরল মোহনা। কিন্তু অর্পিতাও আদিত্যকে দেখেই কেমন যেন হিংসে হচ্ছে তার। মোহনার মুখে ফুটে ওঠা হাসিটার মাঝেও কি ভাগ বসাতে হয় অর্পিতার? আদিত্যকে আর অর্পিতাকে ডাক দিল আহান চৌধুরী। দুজনই তার সামনে গিয়ে দাঁড়ালো। আদিত্যকে কার সাথে যেন পরিচয় করিয়ে দিচ্ছে।
আহান চৌধুরী। এটাই হচ্ছে আমার একমাত্র ছেলে আদিত্য। আদিত্য মুখে একটা হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দেয় ভদ্রলোকটার দিকে। আর এই হচ্ছে শালাবাবুর মেয়ে অর্পিতা, আমার একমাত্র হবু পুত্রবধূ। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে অর্পিতা, লজ্জায় যেন শিউরে উঠছে তার শরীর। হবু শ্বশুরের মুখ থেকে বৌমার কথাটা শুনতেই বুকটা কেমন করে উঠছে তার। মোহনা গোমরা মুখে সবটাই দেখে যাচ্ছে দূর থেকে। আদিত্য খেয়াল করলো মোহনা একটু দূরেই দাঁড়িয়ে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। মেঘলা চৌধুরীর মুখেও হাসি। একমাত্র ছেলের বিয়ে, সে কি গোমরামুখী থাকতে পারে? বিয়ে পড়ানো শুরু করে দিল কাজী সাহেব। হঠাৎই পেছন থেকে কারো উঁচু গলায় স্টপ শব্দে স্তব্ধ হয়ে যায় সবাই। আদিত্য একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করছে তাকে। একটা যুবক এগিয়ে আসছে সামনের দিকে। যুবকটিকে চেনা মনে হচ্ছে না কারোরই। সোজা কনের সামনে এসে দাঁড়ালো। তুমি আমায় ফেলে এই বিয়ে করতে পারবে অনিকা? তুমি না সেই দিনও আমার কোলে মাথা রেখে বলেছিলে আমি তোমার সব? এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? লোকটার এতটুকু কথায় যেন পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। শ্রাবণ বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অনিকা মাথাটা উঁচু করে হা করে তাকিয়ে আছে তার দিকে। কে এই লোক? যদি ছেড়ে চলে যাবে তাহলে কেন এই মিথ্যে স্বপ্নগুলো দেখালে আমায়? কেন আমার জীবনটা নষ্ট করলে? উত্তর দাও অনিকা। আদিত্য ধীর পায়ে লোকটার পাশে গিয়ে দাঁড়ালো। ওর সাথে আপনার কিসের সম্পর্ক সেটা আপনি অনিকার মুখ থেকে জেনে নিন। আদিত্য রাগী দৃষ্টিতে অনিকার দিকে তাকায়। অনিকা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে, যেন বলতে চাচ্ছে, বিশ্বাস করো ভাইয়া, আমি এই লোকটাকে চিনি না। এই প্রথম দেখলাম এই লোকটাকে। আদিত্য এক পা এগিয়েই লোকটার জামার কলার ধরে ফেলল। আমি তোকে জিজ্ঞেস করেছি, ওকে নয়। লোকটার হাতে থাকা খালের মতো কাগজের প্যাকেট থেকে 2-3টা ছবি বের করে সবার উদ্দেশ্যে উঁচিয়ে ধরল। ছবিটা দেখা মাত্রই আদিত্য 2 পা পিছিয়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। বিয়ের দিন কনের ছবি, তাও আবার একটা অপরিচিত লোকের সাথে আপত্তিকর অবস্থায় দেখলে এমনটাই হওয়া স্বাভাবিক। ছি ছি আহান, তুই তোর এই নষ্টা মেয়েকে আমার শ্রাবণের কাঁধে ঝুলাতে চেয়েছিস? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। মোহনা গিয়ে অনিকার পাশে দাঁড়ায়। বিশ্বাস কর মোহনা, এই লোকটাকে আমি আজ প্রথম দেখছি। এসব কিছু মিথ্যে। আমি ওকে চিনিও না পর্যন্ত। তাহলে এই ছবিগুলো কি মিথ্যে? হঠাৎ অনামিকা বেগম এসে সবার সামনে ঠাস করে চর বসিয়ে দেন অনিকার গালে। এই দিনটা দেখার জন্যই কি তোকে বড় করেছিলাম? তুই এতটা নিচে নামবি এটা জানলে সেই ছোটবেলায় তোকে গলা টিপে মেরে ফেলতাম। মোহনা অনিকাকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে যায়। কি করছেন কি বড় মা? সত্যিটা জানার আগে ওকে মারছেন কেন? এমন তো হতে পারে লোকটা যা বলছে সব কিছু মিথ্যে। আমি সেই ছোটবেলা থেকেই আজ পর্যন্ত অনিকাকে কোনো ছেলের সাথে ফোনে কথা পর্যন্ত বলতে দেখিনি। আর আপনি কোথা থেকে একটা অপরিচিত লোকের কথা ওকে মারছেন? পাশ থেকে মেঘলা চৌধুরী মোহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, তুই এত লাফাচ্ছিস কেন? তুই নিজে তো সেরকম, নিজের ন্যায় চরিত্রে ঠিক, আসছে পরের দালালি করতে। শ্রাবণ পাশ থেকে দাঁড়িয়ে সবকিছু দেখে যাচ্ছে। সবকিছু যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। কাকে বিশ্বাস করবে সে? অনিকাকে নাকি লোকটাকে? আদিত্য মোহনা ও অনিকার হাত ধরে সোজা সবার সামনে দিয়ে গেটের সামনে চলে আসে। দুজনকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল সে নিজেই। ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে আদিত্য। পেছনের সিটে অনিকা কাঁধ হয়ে জড়িয়ে ধরিয়াছে মোহনাকে। আর অনবরত কেঁদে যাচ্ছে সে। একটু আগেও যে বাড়িটা বিয়ে বাড়ির মতো হইচই ছিল, তা যেন মুহূর্তেই মরা বাড়ির মতো হয়ে গেল। অনিকা বসে আছে, সামনে আদিত্য আর মোহনা। সবাই বাড়ি চলে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা ছুঁই ছুঁই। সবাই বাড়িতে প্রবেশ করতেই আদিত্য নিচে চলে গেল পরিস্থিতি সামলাতে। পরিস্থিতি খুবই উত্তেজনামূলক। আহান চৌধুরী একটা রাগী হওয়ায় বেশি হয়ে যাচ্ছে। রাত প্রায় 2:30। সবাই নিজের রুমে চলে গেল সকালে এর একটা বিহিত করবে বলে। অনিকা মোহনাকে রুম থেকে বের করে দিল একটু একা থাকবে বলে। ওইদিকে শ্রাবণ চেয়ারে হেলান দিয়ে বসে আছে ব্যালকনিতে। ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। কদিনে শ্রাবণ অনিকার চোখে শুধু ভালোবাসার আভাসই দেখতে পেয়েছে। কিন্তু অনিকা কি করে পারল এমন একটা কাজ করতে?
যদিও শ্রাবণ ওই লোকটাকে প্রমাণকেই বেশি সাপোর্ট করছে, কিন্তু অনিকাকেও অবিশ্বাস করতে পারছে না। চেয়ারে হেলান দিয়ে এসব ভেবে যাচ্ছে শ্রাবণ। আচ্ছা, এর মাঝে কোনো তৃতীয় ব্যক্তির হাত নেই তো আবার? একাকী একটা রুমে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে অনিকা। মোহনাকে সে এক প্রকার জোর করে পাঠিয়েছে রুম থেকে। মনে আসছে নানান চিন্তা। কাল সকালে তাকে হয়তো আরো বড় ঝড়ের মুখোমুখি হতে হবে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করবে না। যতই বসে আছে, চিন্তা তাকে ঘিরে ধরছে। ঘুম কিছুতেই আসছে না। ঘুম আসলেও তো আপাতত চিন্তাটার হাত থেকে মুক্তি পাওয়া যেত। বিছানা থেকে নেমে দুপা এগিয়ে গিয়ে ঘুমের ওষুধের পাতাটা বের করেছে। দেখে গুনে গুনে 5টা আছে সেখানে। সেখান থেকে সব কয়টা ওষুধ হাতে নিল অনিকা। চোখ বন্ধ করে সবগুলো ওষুধ একসাথে খেয়ে নিল সে। বিছানায় গা এলিয়ে দিল। চোখ দুটো যেন ধীরে ধীরে লেগে আছে তার। হয়তো এই ঘুমেই হবে তার জীবনের সমাপ্তি। হয়তো কাল সকালের মাঝে নিথর হয়ে যাবে সে। স্তব্ধতায় ঘিরে ফেলবে সম্পূর্ণ শরীর। হসপিটালের বারান্দায় পায়চারি করছে সবাই। কেউ হয়তো বসে আছে। ভেতরে অনিকা আর কিছু ডাক্তার। মুহূর্তেই সেখানে ছুটে এলো শ্রাবণ। শ্রাবণ বারবার ফোন করছিল আদিত্যের কাছে অনিকার খবর জানার জন্য। আদিত্য সত্যিটাই বলে দিল তাকে। তারপরে শ্রাবণ ছুটে আসে হসপিটালে। রাতে সবাই ঘুমের বিভোর। অনিকা 5টা ঘুমের ওষুধ খেয়ে ধীরে ধীরে দু চোখ লেগে আসছে তার। গভীর ঝিমুনিতে নিজের দেহটা এলোমেলোভাবে এলিয়ে দিল খাটে। চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। ওদিকে মোহনা তার রুমে ফোনটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও নেই। হঠাৎ মনে হলো অনিকার রুমে রেখে এসেছে হয়তো। আর অনিকাকেও এভাবে একা রেখে যাওয়ায় কিছুটা অনুশোচনায় ভুগছে সে। তাকে কি এভাবে একা রেখে যাওয়াটা তার হয়তো ঠিক হবে না। হয়তো অনিকা রাগের মাথায় তাকে চলে যেতে বলেছিল, তাই বলে কি সে চলে যাবে? এ সময় অনিকার একটু সঙ্গ দরকার। মোহনা এগিয়ে যাচ্ছে অনিকার রুমের দিকে। দরজাটা খোলাই ছিল। ভেতরে গিয়ে দেখে অনিকা ঘুমের ঘরে বিভোর, কিন্তু এলোমেলোভাবে। মোহনা তাকে ভালোভাবে শুয়ে দিয়ে ফোনটা তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎই তার চোখ পড়ে ফ্লোরে পড়ে থাকা একটা ওষুধের পাতায়। মোহনা সেখান থেকে সেটা তুলে এনে দেখে এগুলো ঘুমের ওষুধ। নিজের অজান্তেই চোখটা অনিকার দিকে চলে যায়। দেখে অনিকার মুখ দিয়ে ধীরে ধীরে ফেনা বের হচ্ছে। মুহূর্তেই মোহনার হাত থেকে ওষুধের পাতাটা আর ফোনটা ফ্লোরে পড়ে গেল। ফোনের গ্লাসটা হয়তো কয়েক টুকরো হয়ে গেছে। 2 কান হাত দিয়ে চেপে ধরে একটা চিৎকার দিয়ে ওঠে মোহনা। দৌড়ে আদিত্য সেখানে প্রবেশ করলো। রুমে প্রবেশ করা মাত্রই দেখে অনিকার মুখে ফেনা। আদিত্য যা বোঝার বুঝে গেছে। অনিকাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে বাইরে গাড়ির দিকে। মোহনাকে পাঠালো সবাইকে নিয়ে অপর গাড়িতে করে হাসপাতাল চলে যেতে। এত রাতে সকল হসপিটালে বন্ধ। আদিত্য এক হাতে ড্রাইভিং করে, অপর হাতে ফোনটা ধরে তার এক পরিচিত ডাক্তারকে হসপিটালে আসার জন্য অনুরোধ করতে থাকে। ডাক্তার ছিল পরিচিত, আর রোগীর অবস্থার কথা শুনে সেও রওনা দিল হসপিটালের দিকে। যদিও টাকার পরিমাণ দ্বিগুণ দিতে হবে, তার 2জন সহকারীকেও ফোন করে হসপিটালে নিয়ে এলো। এক সহকারীও ডাক্তারের বাড়ি হসপিটালের খুব কাছে ছিল, তাই তাদের আসতে এত দেরি হলো না। তবে আরেকজনের কিছুটা দেরি হয়েছিল বইকি। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডাক্তার। সবাই কৌতূহল নিয়ে তার দিকে এগিয়ে যায়। ডোন্ট ওয়ারি, রোগী এখন মোটামুটি সেভ আছে। ভাগ্য ভালো যে সময় মতো সব কিছু হয়ে গেল। কৌতূহল নিয়ে শ্রাবণ বলে উঠল, আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না। শ্রাবণের মুখে এমন কথা শুনে অনিকার বাবা আহান চৌধুরীর মাথা নিচু করে আছে। ঘৃণায় নয়, বরং লজ্জায়। 2টা মেয়ের সাথে বিয়ে ঠিক করে 2বারই ছোট হতে হয়েছে তাকে। 2 মেয়েই ধোকা দিয়েছে শ্রাবণকে। যদিও সত্যটা আহান চৌধুরীর অজানা। মোহনার বিষয়টার থেকে অনিকার বিষয়টা একটু ভিন্ন, আর তা শ্রাবণও কিছুটা আন্দাজ করতে পেরেছে। যদিও তার এই ভাবনাটা বিশ্বাসে রূপান্তর করতে পারেনি এখনো। সকালে বিছানায় শুয়ে আছে অনিকা, পাশে আদিত্য ও মোহনা। যদিও অর্পিতার এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে আছে শুধু আদিত্যকে যত তাড়াতাড়ি পাশে পাওয়া যায় এই চিন্তায়। কারণ সে কদিন এখানে থেকে যা বুঝতে পারল, তাতে আদিত্য ওর মোহনার ব্যাপারে যথেষ্ট সন্দেহ ঢুকে গেছে মনে। কেন জানি মনে হচ্ছে আদিত্য তার থেকে মোহনাকেই সময়টা বেশি দিচ্ছে। শ্রাবণ রাতে বাড়ি চলে গেছে, কারণ
তার মা মেঘলা চৌধুরী যদি জানতে পারে এত কিছু হয়ে যাওয়ার পরও সে অনিকার কাছে গিয়েছিল, তাহলে কি হবে তা মোটামুটি আন্দাজ করতে পারছে সে। ছোটবেলা থেকে শ্রাবণ মাকে খুব সম্মান করত। সকাল থেকেই 2-3 বার ফোন করেছে শ্রাবণ আদিত্যের কাছে অনিকা কেমন আছে তা জানার জন্য। তার কেন জানি মনে হচ্ছে অনিকা তাকে ঠকায়নি, তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে অন্য কেউ। কিন্তু কে সে তা খুব শীঘ্রই বের করছে শ্রাবণ। যেভাবেই হোক সে বের করবে এর মূল খেলোয়াড়কে। অর্পিতা তার মাকে একা ছাদে নিয়ে আসে কিছু কথা বলার জন্য। কি হলো, এভাবে ছাদে নিয়ে এলি কেন? মা, আমরা এখানে কেন এসেছি? কেন আবার? বিয়ের আগে তুই আর আদিত্য একে অপরকে যেন একটু ভালো করে চিনতে পারিস। ওকে ফাইন, কিন্তু আসার পর থেকে আদিত্যকে আমার সাথে শেষ কবে দেখেছিলে? এখন তুই কি বলতে চাইছিস? দেখো মা, আমি সোজাসুজি সব বলে দিচ্ছি। তুমি আঙ্কেলকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাপারটা এগিয়ে রাখো। মোহনাকে আমার সুবিধার ঠেকছে না। বিশ্বাস না হলে গিয়ে দেখো, অনিকাকে কেয়ার করার নামে এখনো দুজন দুজনার হাত ধরে বসে আছে। আরে ওরা ভাই বোন, কাজিন, আপন বোন নয়, আমারই তো। শুধু পার্থক্য সে পেরালাল কাজিন আর আমি ক্রস কাজিন। ছোটবেলা থেকেই তোর মনে শুধু সন্দেহ। আমি এত কিছু বুঝি না। তুই বাবা আর আঙ্কেলকে বলে 2-1 দিনের ভেতরে সব কিছুর ব্যবস্থা করো। রাতের নিস্তব্ধ অন্ধকারে ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে আদিত্য। তার সাথে আছে নানান চিন্তা। এক হলো অনিকা, আরেক হলো সে নিজেই। এ কদিনে অনেক কিছু ঘটে যাওয়ায় বাড়ির সবার মানসিকভাবে ব্যথিত। বাবার কাকার সবারই বিশ্বাস উঠে যাচ্ছে তাদের ওপর থেকে। হয়তো বাবা খুব তাড়াতাড়ি তার আর অর্পিতার বিয়েটা ঠিক করে ফেলবে। মনে হয় বিয়ে চক্র শুরু হয়ে গেছে এই বাড়িতে। একে একে ভাই বোন সবার দিকে চোখ পড়েছে বাড়ির সবার। না জানি মোহনের দিকেও চোখ পড়ে যায় কিনা। কিন্তু এত কিছু ঘটে গেল, তার ভেতর তার আর অর্পিতার বিয়ের মাঝেও যদি মোহনাকে মাঝখানে নিয়ে আসা হয়, তাহলে পরিস্থিতিটা কেমন হবে? নাকি পরিবারের মুখে হাসি দেখতে চেয়ে আমার আর মোহনার সকল স্বপ্ন মাটি চাপা দিয়ে চোখ বুজে নিয়ে বিয়ে করে নেব অর্পিতাকে? কিন্তু মোহনা, তার কি হবে? বর্ষা প্রায় শেষের দিকে, এরপর শীত। কিন্তু এই কয়দিনে শীতের পূর্বাভাসটা ভালোই বোঝা যাচ্ছে। বর্ষার বৃষ্টিও যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে তাদের থেকে। 2-1 দিন পর পর হালকা পাতলা বৃষ্টি হয়, তবে বেশি ভারী না এই বৃষ্টি। আদিত্য একটা পাতলা টি শার্ট পরে ছাদে দাঁড়িয়ে থাকায় একটু একটু ঠান্ডা অনুভব করছে। ছিনছিন বাতাস বইছে, কিন্তু চিন্তাগুলো তাকে করে তুলছে অস্থির। এত কিছু ঘটে যাওয়ার পর সে কি করে বলবে মোহনাকে সে আর মোহনা তাকে পাগলের মতো ভালোবাসে? নাকি অপনই থেকে যাবে তাদের স্বপ্ন? একবার প্রিয় মানুষটাকে হারিয়ে কষ্টটা কোনোরকম মানিয়ে নিয়েছি, সেখানে দোষটা ছিল তৃষ্ণারই। তাই অতীত নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই আমার। কিন্তু মোহনার ব্যাপারে কিভাবে নিজেকে মানিয়ে নেব কিছুই মাথায় আসছে না। তার ভাবনার ছেদ ভেদ করে পেছন থেকে কেউ একজন হালকা কাশি দিতেই একটু নড়েচড়ে দাঁড়ায় আদিত্য। কারণ সে আর কেউ নয়, অর্পিতা। মোহনার ব্যাপারে যদিও অনুভূতিটা থাকতো একটু ভিন্ন। অর্পিতা, তুমি এত রাতে এখানে? ঘুম আসছিল না? কিছুক্ষণ আগেই দেখলাম তুমি ছাদে আসছো, তাই ভাবলাম একাকিত্ব দূর করে তোমার সাথে একটু সময় কাটাই। ভালোবাসার মানেটা বোঝো অর্পিতা? হঠাৎ এই প্রশ্ন। আদিত্য এবার এবার হেলান দিয়ে মুক্ত আকাশটার দিকে তাকায়। দুজনের মাঝে নীরবতা। অর্পিতা কথা বলার চেষ্টা করলেও হয়তো টপিক খুঁজে পাচ্ছে না। নীরবতা ভেঙে আদিত্য বলে ওঠে, সামনে ভয়ানক বিপদ। পিছু হাঁটতে হাঁটতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কি করবে মানুষ? হয়তো সামনে বিপদটায় মাথা পেতে নিবে, না হয় অসম্ভব হওয়ার সত্ত্বেও দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করবে। কেন সে যুদ্ধ করে বাঁচার চেষ্টাও তো করতে পারে। সবসময় চেষ্টা সফল হয় না, আর সেই শক্তিটাও থাকা প্রয়োজন। যদিও তোমার কথাগুলোর আগামাথা কিছু বুঝতে পারছি না, বাট ভালোই লাগছে। কোনো রহস্যময় বিষয় জানতে হলে তা গভীরভাবে চিন্তা করতে হয়। আবার দুজনের মাঝে নীরবতা। আদিত্য হাঁটা ধরল ঘরের দিকে, কারণ সে এখন অর্পিতার ইমোশনস কথা শোনার কোনো ইচ্ছে নেই। কোথায় যাচ্ছ? আদিত্য কোনো রেসপন্স না দিয়ে সোজা নিচে চলে গেল। অর্পিতা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়, আর আদিত্যের বলা কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে থাকে। অনিকা এখন মোটামুটি সুস্থ, কিন্তু সবসময় একাকী থাকে সে। নিস্তব্ধ নীরবতার ঘিরে নিয়েছে তাকে।
রাতের আধারে বারান্দায় কারো আনাগোনা টের পায় অনিকা। হঠাৎই রুমের ভেতরে প্রবেশ করল শ্রাবণ। অনিকা বিছানা থেকে নেমে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণ অনিকাকে জড়িয়ে নেয় নিজের সাথে। অনিকা এখনও মূর্তি নেয় সোজা হয়ে রয়েছে শ্রাবণের বুকে। আমি জানি অনিকা, তোমার কোনো দোষ নেই। সব কোনো না কোনো খেলা চলছে, আর তা খুব শীঘ্রই জানতে পারবো আমি। শ্রাবণের বুকে থাকা অবস্থায় চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে অনিকার। যেখানে নিজের মানুষরাই তাকে বিশ্বাস করছে না, সেখানে কিনা অন্ধকার একটা ঘরে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে মুখে কাপড় পেঁচানো একটা ছেলে। সামনে চেয়ার টেনে বসল শ্রাবণ। মুখ বাঁধা অবস্থায় হো হো করা ছেলেটা হলো সেই, যার কারণে অনিকার বিয়ে ভেঙেছিল। অনিকার সাথে তোর কিসের সম্পর্ক? হো হো হো, ও সরি, তোর মুখটাই তো খুলতে ভুলতে গেলাম। এবার বল, অনিকা আমার গার্লফ্রেন্ড। সেই দিন তো প্রমাণও দেখলে, এখন আবার কি চাও? বেশি কিছু না, আমি শুধু সত্যিটা জানতে চাই। কি সত্যি? এটাই সত্যি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। শ্রাবণ একরাশ বিরক্তি নিয়ে তার মুখে একটা টেপ মেরে চলে আসে। ওইদিকে দুদিন পর অর্পিতার বাবা আসবে, আদিত্য, আর অর্পিতার বিয়ের কথা পাকা করবে বলে। বারান্দায় দাঁড়িয়ে আছে আদিত্য। অনুভব করল পেছনে কোনো এক মেয়ে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতে দেখে মোহনা ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি ওই দুই চোখ থেকে গড়িয়ে পড়বে অজস্র অশ্রুকণা। ওদিকে শ্রাবণ বসে আছে বেঁধে রাখা লোকটার সামনে। 2 দিন তাকে বেঁধে রেখেছে শ্রাবণ, সত্যটা জানার অপেক্ষায়। কিন্তু এত কঠিন হৃদয়ের মানুষও আছে যা শ্রাবণের তা আগে জানা ছিল না। তুই কি সত্যিটা বলবি, নাকি আরো কয়দিন এভাবে পড়ে থেকে থেকে মরবি? ভাইয়া, আমি আপনাকে সব বলবো, আগে শুধু আমাকে একটু খাবার দিন। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। 2 দিন ধরে তো এখানে বেঁধে রেখেছেন খাবার ছাড়া। আগে সত্যিটা বলবি, তারপর এসব কিছু বল। বিশ্বাস করুন, আমি সব কিছু করেছি ওই আগুনের কথায়। সে আমায় টাকা দিয়েছিল এসব কিছু করার জন্য। চলবে। গল্প স্বপ্ন ছোঁয়া, 2য় পর্ব। 3য় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।